আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার, দীঘিনালা লংগদু সড়কে যান চলাচল বন্ধ। ছিল বাংলাদেশ ভারত প্রসঙ্গ, উপদেষ্টা আসিফ আর খিলক্ষেতের মণ্ডপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রশ্ন। ফাঁস হওয়া ফোনালাপ আছে, সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হবে বলছেন প্রসিকিউটর তামিম। জানাবো পাবনায় বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, আহত 15। এবং সর্বশেষ জানাবো সীমান্ত হত্যা আর মেনে নেওয়া হবে না বলছেন নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আশ্রয়কেন্দ্রের শতাধিক পরিবার, দীঘিনালা লংগদু সড়কে যান চলাচল বন্ধ। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এতে উপজেলার কবাখালী ও মেরুং ইউনিয়নের শতাধিক বাড়িঘর ডুবে গেছে। হঠাৎ পানি বাড়তে থাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠতে বাধ্য হয়েছেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 2 ইউনিয়নের শতাধিক পরিবার আশ্রয়কেন্দ্রে উঠেছে। এর মধ্যে কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে 20টি পরিবার অবস্থান করছে বলে জানিয়েছেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান চাকমা। তিনি বলেন, পাহাড়ি ঢলে আমাদের নিচু এলাকাগুলো হঠাৎ করে তলিয়ে গেছে, তবে বৃষ্টি থামলে পানি দ্রুত নেমে যাবে বলে আমরা আশা করছি। এদিকে মেরুং ইউনিয়নের বড় মেরুং স্টিল ব্রিজ এলাকায় দীঘিনালা লংগদু সড়ক পানিতে তলিয়ে থাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে সড়কপথে যাতায়াত বন্ধ হয়ে গেছে। যাত্রী স্থানীয় বাসিন্দারা জরুরি প্রয়োজনে নৌকা ব্যবহার করে যাতায়াত করছেন। ছোট মেরুং বাজার, চিটাগাংপাড়া ও আশপাশের গ্রামের অনেক ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। হঠাৎ পানি বেড়ে যাওয়া স্থানীয় বাসিন্দারা অনেকে জরুরি জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। দীঘিনালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী বলেন, দুপুরের পর হঠাৎ করে মাইনী নদীর পানি বেড়ে যায়। ফলে বড় মেরুং স্টিল ব্রিজ এলাকায় সড়কটি তলিয়ে গেছে। যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ নৌকা ব্যবহার করছে। দুর্গত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে উপজেলার 5 শতাধিক মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। আমরা তাদের জন্য পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানির সহায়তার ব্যবস্থা নিয়েছি। প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে বৃষ্টি কিছুটা কমে আসছে। বৃষ্টি বন্ধ হলে পানি দ্রুত নেমে যাবে বলে আশা করছেন তিনি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সার্বক্ষণিক মাঠে রয়েছে। দুর্গতদের দ্রুত সহায়তা এবং উদ্ধার কাজ চালিয়ে যেতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অখিল শিকারী। ফাঁস হওয়া ফোনালাপ আছে, সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হবে বলছেন প্রসিকিউটর তামিম। জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফোনালাপ ফাঁস হয়েছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করলে বিচারের সময় এই ফোনালাপ সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হবে। এই প্রতিবেদনে হাসিনার কথোপকথনের রেকর্ড ফাঁস শিরোনামে একটি অংশ আছে, যেখানে বলা হয়েছে, বিবিসি যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং তারা যেখানেই তাদের পাবে তারা গুলি করবে। বিবিসি বলছে, অজ্ঞাত পরিচয় একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন। ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, গত 18 জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ফোনালাপটি করেন। চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটি কে ফাঁস করেছে তা স্পষ্ট নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর সংগ্রহকারী কয়েকজন সংবাদকর্মী বিবিসির প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেথাল ওয়েপন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নিরূপণের চেষ্টা করেছেন। হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ প্রদান করেছেন। শুধু তাই নয়, কেপিআই অর্থাৎ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংসের নির্দেশ তিনি দিয়েছিলেন তার দলকে, যেন এর দায় ছাত্রদের উপরে চাপানো যায়। তামিম বলেন, ইতোমধ্যে আমরা জেনেছি বিবিসি থেকে এই নিউজটা ব্রডকাস্ট হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য আছে। এ মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। 3 আসামির মধ্যে মামুনকে গ্রেপ্তারের পর কারাগারে রেখেছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও কামালকে পলাতক ঘোষণা করা হয়েছে। ছিল বাংলাদেশ ভারত প্রসঙ্গ, উপদেষ্টা আসিফ আর খিলক্ষেতের মণ্ডপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রশ্ন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে গতকাল বাংলাদেশের কিছু ইস্যু নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। এর মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিমানবন্দরে ম্যাগাজিন নিয়ে যাওয়া এবং খিলক্ষেতের অনুমোদিত হিন্দু মন্দির উচ্ছেদের প্রসঙ্গ ছিল। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তামিম ব্রুস ও এ দুটি প্রশ্নের একটিরও উত্তর দেননি। তিনি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে তোলা এক প্রশ্নে কিছু কথা বলেছেন, যদিও সেগুলো ছিল কৌশলী উত্তর। ব্রিফিংয়ে ওই সাংবাদিক তামিম ব্রুসের প্রতিক্রিয়া জানতে চেয়ে বলেন, সম্প্রতি কোয়াড জোটের বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের আত্মরক্ষা সব অধিকার ভারতে আছে। তিনি আশা প্রকাশ করেন কোয়াডের সদস্যরা এটি বুঝবে। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। এই বিষয়টি বিবেচনা করে সঙ্গে গত সপ্তাহে বিমানবন্দরে গত বছর সরকার বিরোধী আন্দোলনে ব্যবহৃত গোলাবারুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের লাগেজে পাওয়ার বিষয়টি নিয়ে এবং গত সপ্তাহে বুলডোজার দিয়ে হিন্দু দুর্গা মন্দির ভাঙার বিষয়টি নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? জবাবে মার্কিন মুখপাত্র বলেন, আমি জানি ভারত ও বাংলাদেশের মধ্যে জটিল ইস্যু রয়েছে। আরও তথ্যের জন্য আমি আপনাকে state.gov এর চেক করার জন্য বলবো। সেখানে প্রতিরক্ষা মন্ত্রী মার্কো রুবিওর কোয়াড বৈঠক নিয়ে অনেক তথ্য ও যৌথ বিবৃতি রয়েছে। ওই বৈঠক সম্পর্কে আপনাকে আমরা এটাই জানাতে পারবো। তিনি আরও বলেন, আমি যুক্তরাষ্ট্র, ভারত বা অন্য কোনো দেশ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর মতামত বর্ণনা করব না, কারণ এটি কূটনৈতিক বিষয়। আমি আরও তথ্যের জন্য আপনাকে যৌথ বিবৃতি দেখতে বলবো। পাবনায় বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, আহত 15। তুচ্ছ ঘটনায় পাবনার সুজানগরে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ গুরুতর আহত হয়েছেন। এছাড়া অন্তত 15 জন আহতের খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, ফোনে এক নারীর সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মজিবুর খায়ের অনুসারী আশিকের ফোন কেড়ে নিয়ে তা ভেঙে ফেলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ শেখের ভাতিজা ও ছাত্রদল নেতা কাউসার এবং তার অনুসারীরা। এরপর এই ঘটনা মীমাংসা হলেও পরদিন দুপুরে আশিককে সিনেমা হলের সামনে আবার ডাকে কাউসার ও তার অনুসারীরা। এ সময় তাদের সঙ্গে দেখা করতে আশিক তার চাচাতো ভাই ছাত্রদল নেতা সবুজকে ডেকে নিয়ে যান। সেখানে কাউসার ও আশিকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় সবুজ বাধা দিতে গেলে তাকেও মারধর ও ছুরিকাঘাত করা হয়। পরে আশিক ও সবুজ তাদের অভিভাবক ও বিএনপি নেতাদের বিষয়টি জানান। এরপর তারা দলবদ্ধভাবে এসে কাউসারদের উপর হামলা চালান। এ সময় আব্দুর রউফ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে থামাতে গেলে তাকেও কুপিয়ে ও মারধর করে আহত করা হয়। সেখানে গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের 7 জন পাবনা জেনারেল হাসপাতাল ও 7 জন সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সংঘর্ষের বিষয়ে জানতে বিএনপি নেতা আব্দুর রউফ শেখ ও মজিবুর খায়ের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। সুজানগর উপজেলা বিএনপি আহ্বায়ক তৌফিক হাসান বলেন, সংঘর্ষের ঘটনাটি দলীয় কোনো বিষয় নয়, আঞ্চলিক বা ব্যক্তিগত বিষয়। তবুও এ ধরনের অপ্রীতিকর ঘটনা নিন্দনীয়। ঘটনায় দোষীদের শাস্তি হওয়া উচিত। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি